সৌম্য জীবনকৃষ্ণের কথাও বলল, এই একটা ভাইরাল ফুটেজ জীবনকৃষ্ণ সম্পর্কিত সেটা সামনে এসছে, আমি সেটা দেখাবো, কিন্তু তার আগে দেখবো আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @am সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেবো। আনন্দময় চৌধুরী তিনি লিখছেন, তদন্ত তো হচ্ছে কিন্তু তদন্ত কতদিনে শেষ হয় সেটাই দেখার। সুমিত করগুপ্ত লিখছেন, আরজি কর দুর্নীতির শেকড় কি সন্দীপ ঘোষের থেকেও বেশি গভীরে? উত্তর সময়ই দেবে। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, দুর্নীতি মামলার পাশাপাশি অভয়ের মৃত্যু রহস্য নিয়েও সিবিআইয়ের তৎপর হওয়া উচিত। সুব্রত পাল লিখছেন, চক্রান্ত হোক কিংবা দুর্নীতি, সিবিআই ছাই উড়িয়ে এখনো তথ্য সংগ্রহে ব্যস্ত। শেখ শামীম লিখছেন, তদন্ত দ্রুততার সঙ্গে শেষ হোক, এটাই কাম্য। ঠিক এইখান থেকে আবার পরবর্তী প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে জীবনকৃষ্ণ সাহা। দেখা যাচ্ছে যে এই আবহে একটা ভাইরাল ভিডিও সামনে এলো, যেটি কিন্তু মারাত্মক। সত্যতা আমরা যাচাই করিনি, দেখাবো আপনাদের। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত। একজন বারবার করে টাকা ফেরতের আর্জি জানাচ্ছেন, 2 লাখ টাকা দেন প্লিজ। আর একজন সম্পূর্ণ নির্বিকার, প্লিজ স্যার। ভাইরাল এই ভিডিও দেখা যাচ্ছে ঘরের ভেতরে সোফায় বসে রয়েছেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। উল্টো দিকের ব্যক্তি সমানে তার কাছে টাকা ফেরতের অনুরোধ করে যাচ্ছেন। স্যার আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো বললেন, আমি বললাম শরীর খারাপ স্যার, কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা, 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত। যার বিরুদ্ধে চাকরি বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে, সেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বারবার বলে চলেছেন, টাকা কোথায় পাবো? 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। সিবিআই এর দাবি, শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে বহু লোকের থেকে টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এক একজনের থেকে এক এক রকম অঙ্ক। জীবনকৃষ্ণ সাহা আগে থেকেই এই নানা রকম দালালির কাজে যুক্ত ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে চাকরি বিক্রির ব্যবসাটাই তার মূল ব্যবসা ছিল। আর তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় বসেই এটা তিনি করেছেন, যে কারণে তৃণমূল কংগ্রেস এখন জীবন সাহাকে নানাভাবে তারা রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি জীবন সাহা রক্ষা পাবে না, আর জীবন সাহার সঙ্গে যারা কাজ করেছে তারাও রক্ষা পাবে না, যারা টাকার ভাগ নিয়েছে তারাও কেউ রক্ষা পাবে না। জীবনকৃষ্ণ নিয়ে আমরা কোনো কথাই বলছি না, এটার সঙ্গে দলের কোনো বিষয়ই না। এবং জীবনকৃষ্ণ, এটা আইনের পথে চলবে, মানে জীবনকৃষ্ণবাবু বা তার আইনজীবীরা উত্তর দেবেন। আমি জীবনকৃষ্ণবাবুর মুখপাত্র নই এবং এই নিয়ে দলের কোনো বক্তব্য নেই। আইনের পথে চলবে। সিবিআই সূত্রে দাবি, 2022 সালের 18 অক্টোবর একটি চ্যাট হিস্ট্রি পাওয়া গেছে। সেখানে এক চাকরি প্রার্থী বলছেন, স্যার আমার টাকার দরকার, চারদিক থেকে খুব চাপ আসছে। উত্তরে জীবনকৃষ্ণ সাহা বলছেন, আমি অর্ধেক টাকা দিয়েছি, বাকি টাকার জন্য ধৈর্য ধরতে হবে, বারবার ফোন করলে কিন্তু গ্রেফতার হতে হবে। শুধু চাকরি বিক্রির বিনিময়েই টাকা নেওয়া নয়। অভিযোগ, টাকা তোলার একাধিক পন্থা ছিল জীবনকৃষ্ণ সাহার, যা নিয়ে গত বছরের শেষে বড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বড়োয়া থানাতেই অভিযোগ করেন এই ব্যক্তি। নাম মোহাম্মদ সালাউদ্দিন। তার অভিযোগ, বালির ঘাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 1,20,000 টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। শুধুমাত্র চাকরি বিক্রির জন্য টাকা নেওয়া নয়, জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে একের পর এক অভিযোগগুলো সামনে আসছে। যেমন অভিযোগ রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা পাইয়ে দেবো, বিভিন্ন ক্ষেত্রে বরাত পাইয়ে দেবো, তার নাম করেও টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। এমএলএ, আমাদের যে জীবনকৃষ্ণ সাহা এমএলএ আছে, ওনার নামে কমপ্লেনটা করেছিলাম থানাতে। ওনাকে আমি বালি ভাট পাইয়ে দিবে বলে টাকা আমার কাছে দাবি করেছিল। আমার কাছে অনেক দাবি করেছিল। আমি 1,20,000 টাকা অলরেডি জমা করেছিলাম আমার কাছে, কিন্তু আমাকে দেয়নি, কোনো কথাও বলেনি। আর টাকা যদি গেছিলাম, আমি অনেকবার গেছি, ফোনও করেছি, চিনি না তাই বলেছিল। 2024-এ বড়োয়া থানায় জীবনকৃষ্ণ সাহার নামে অভিযোগ জানিয়েছিলেন তিনি, কিন্তু টাকা এখনও উদ্ধার হয়নি। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, অনেকে বলছেন দুর্নীতির জীবনচক্র। এবার এই ফুটেজটা যাচাই করার সব থেকে অথেন্টিক উপায় কি ছিল? যে জীবনকৃষ্ণকে জিজ্ঞাসা করা, তাকে দেখানো, কিন্তু তার তো উপায় নেই, তিনি গ্রেফতার হয়ে গেছেন। কিন্তু আগামীকাল প্রত্যেকে জানেন যে সুপ্রিম কোর্টের তিরস্কারের পর, ভৎসনার পর রাজ্য সরকার জানিয়েছে, এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন, আগামীকাল ওই দাগিদের তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ চাকরি হয়নি,
চাকরি চলে গেল, 7 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। এই যে ফুটেজটা আপনাদের দেখালাম, এখানে বক্তব্য ছিল চাকরি হয়নি। আমার পরবর্তী বক্তা জয়ন্তর কাছে আসবো। জয়ন্ত, এই ভিডিওটায় দেখা যাচ্ছে যে টাকা দিয়েছে, চাকরি হয়নি, টাকা ফেরত চাইছে এবং টাকা ফেরত দিতে রাজি নন যিনি নিয়েছেন। আমি বলছি যে এই টাকা দিয়েছে, চাকরি হয়েছিল, চাকরি চলে গেল, সুদসহ টাকা ফেরত দিতে হবে, এরাও তো এরপর টাকা চাইবে। মানে আমার ভয়টা অন্য জায়গায়, সেটা হচ্ছে দুর্নীতির জীবনচক্রের মতো এখন জেলায় জেলায় জীবনকৃষ্ণদের আবির্ভাব হবে না তো, আর জেলায় জেলায় এই ধরনের ফুটেজ ছড়িয়ে পড়বে না তো? জয়ন্ত, সুমন, আমি তোমার আগের যে বিষয়টা সেখান থেকে একটু ছুঁয়ে বলতে চাইবো যে আর.জি. কর হাসপাতালে 1 বছর আগের ঘটনা কিন্তু নয়, এটা বহু বছর ধরে চলছে একটা দুর্নীতির অভিযোগ, সেটাই সামনে এসেছে। আর হসপিটালের প্রাক্তন সুপারের অভিযোগ তোমরা দেখালে, বিভিন্ন সময় চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল আগে হয়েছে। জয়ন্ত, মানে আমি বলছি টাইম লাইনটাই 2020 থেকে 23, তার মানে বেশ অনেকটাই আগে থেকে, বেশ অনেকটাই আগে। এবং একটু আগে একটা কথা উঠছিল যে চার্জশিট তো হয়ে গিয়েছে এবং 5 জনকে ধরাও হয়েছে, তাহলে এত দেরি কেন? অর্থাৎ আবার এখন হঠাৎ করে দুর্নীতির অভিযোগে অতীন ঘোষের বাড়িতে কেন? একটু আগে মাননীয় ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলাম, ভোট এলেই নাকি এরকমভাবে দুর্নীতির অভিযোগগুলি সামনে আসে এবং বিভিন্ন নেতা মন্ত্রীদের হ্যারাস করা শুরু হয়। আমি তোমাকে বলবো, দেখো, চার্জশিট সে সময় দিতেই হতো। চার্জশিট যদি না দেওয়া হতো, একটু আগে তুমি যে 5 জনকে দেখালে যারা এখন জেলে রয়েছেন, তারা কিন্তু জামিন পেয়ে যেতেন। আবার এটাও ঠিক, এটাও বলতে হবে যে আমরা সবসময় বিশ্বাস করি যে একটা তদন্ত তো দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। দ্রুত তদন্ত নিষ্পত্তি না হলে কিন্তু প্রশ্ন উঠবে, আর এই ধরনের প্রশ্নগুলো তো প্লেটে সাজিয়ে দেওয়া হয় সিবিআই বা ইডিকে। এইবার বলি, এবার তুমি যে ভিডিওটা দেখালে, এই ভিডিওটা এলো, জেনুইনিটি টেস্ট করাটা প্রয়োজন, এবং জেনুইনিটি টেস্ট করার সাথে সাথে আমি আরেকটা প্রশ্ন তুলব। তুমি দাগিদের কথা বলছো, যারা টাকা দিয়েছেন, টাকা নিয়েছেন, তাদের কথা বলছো। আচ্ছা, যারা টাকা দিয়েছেন তাদেরও কেন গ্রেপ্তার করা হবে না? বা এই বিরাট দুর্নীতি এবং তার কনস্পিরেসিতে তাদেরও অ্যাবেটমেন্ট রয়েছে, সেটা তো ভুলে গেলে চলবে না। আজকে তারা টাকা দিয়েছেন বলে তারা হাত গুটিয়ে নিতে পারেন না এবং বলতে পারেন না আমরা টাকা দিয়েছি, টাকা এখন ফেরত চাই। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের এই অবনমনের জন্য আপনারাও সমান দায়ী। আপনারা তো জানতেন আপনারা যোগ্য নন, আপনাদের মেধা নেই, কাজেই আপনারা টাকা দিয়ে তার চাকরি কিনতে চাইলেন। অর্থাৎ চাকরি কিনতে যারা চেয়েছেন, মনে রাখতে হবে তারাও কিন্তু সমান অপরাধী। ঠিক জয়ন্ত, কিন্তু আমি বলছি যে আমি তোমায় দুটো জিনিস মনে করিয়ে দেবো। একটা অডিও টেপ কলকাতা হাইকোর্টে শোনানো হয়েছিল, যেখানে একটি মেয়ে বলছে তার নম্বর মোটামুটি ভালো, তাকে ওই দালাল, আমি তোমায় বাড়তি সময় দেবো, সেই বলছে যে কেন আপনি পরীক্ষা দিয়েছেন, কেন সাদা খাতা দেননি। অর্থাৎ আমার দ্বিতীয় পয়েন্টে আসবো, সেটা হচ্ছে এইরকম একটা ইকোসিস্টেম, এইরকম একটা ব্যবস্থা আমরা তৈরি করেছি যেখানে সাদা খাতা দিয়ে নম্বর পাওয়াটা হচ্ছে সিস্টেম, এবং যে কষ্ট করে পরীক্ষাটা দিয়েছে হয়তো ভালো অথবা মাঝারি মানের, সে সেই সিস্টেমে দাঁড়াতে পারবে না, যার ফলে এই সিস্টেমের অসহায় শিকারও কিন্তু একটা পার্ট থাকবে, যারা বাধ্য হয়েছে এই টাকা দেওয়ার চক্রের মধ্যে ঢুকে পড়তে। সুমন, ভারতবর্ষের ট্র্যাজেডিটা হলো, সবাই জানে যে সিবিআই এবং ইডি এই মুহূর্তে কি করছে, কোন কোন মামলা করছে, কোন কোন মামলার তদন্ত কোন জায়গায় আছে। মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন সিবিআইকে দিলে মামলা একটা গ্যালারি শো হয়ে যাবে। তবু দুর্ভাগ্যের বিষয়, সাধারণ মানুষ দিনে অন্তত 50টা মামলা হাইকোর্টে দায়ের করছেন এই সিবিআই তদন্ত চেয়ে। কারণ তারা মনে করেন রাজ্য পুলিশ, সিআইডি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা কলকাতা পুলিশ, তাদের কারো কাছ থেকে আমরা সঠিক তদন্ত পাবো না। কাজেই সিবিআই ইডিকে দিয়েই তদন্ত করাতে হবে। এবার আমি তোমাকে বলি যে এই যে কথাটা তুমি বললে যে তারা জানে তারা যোগ্য নয়, প্রশ্ন করছে কেন আপনি সাদা খাতা জমা দিলেন না, তাহলে টাকা তাহলে চাকরি দিতে সুবিধা হতো। তার ফল আমরা গতকাল দেখেছি, একটি ছাত্র যুবর মিছিলে অদ্ভুত উন্মাদনা, পরীক্ষা না দিয়ে আমরা মিছিলে যাব। অর্থাৎ প্রয়োজন নেই তো পড়াশোনার, পড়াশুনো করে মেধার বিকাশের এখন প্রয়োজন নেই। এখন ওইভাবে ওই মিটিং মিছিলে হেঁটে বা গয়না বন্ধক দিয়ে সেই টাকা দিয়ে আমি চাকরি পাবো, এই মুহূর্তে তুমি আজকে আলোচনা শুরু করলে একটা হাসপাতালে দুর্নীতি দিয়ে। বলো তো কোথায় দুর্নীতিটা হয়নি? পারলে বোধহয় আমরা আমাদের থুতুটাকেও বিক্রি করে দুর্নীতি করি, অর্থাৎ থুতু বিক্রির একটা দুর্নীতি চক্র হয়তো কোনোদিন সামনে এসে যাবে। আমার ধারণা, বলতে দুঃখ হচ্ছে, যে
আমরা কোথায় পিছিয়ে গেলাম? পড়াশুনো আমরা করব না, আমরা একটা মাধ্যমিক পরীক্ষা ঠিকমতো নিতে পারি না, সেক্ষেত্রে প্রশ্ন ফাঁস হয়। আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যথাযথ সময়ে রেজাল্ট আউট করতে পারি না, আমরা জয়েন্ট এন্ট্রান্স বা অন্য পরীক্ষাগুলির রেজাল্ট আউট করে ঠিক সময় ভর্তি করতে পারি না, আমরা সরকার চালাচ্ছি। এইভাবে আমাদের পশ্চিমবাংলার যুব সমাজ এগিয়ে চলেছে, কোথায় গিয়ে পৌঁছচ্ছি এটা আবার ভাবা দরকার। আমি তন্ময়ের কাছে যাব, তার আগে জয়ন্তর প্রতিক্রিয়া একটা জায়গায় বলবো, যে ও বললো যে সত্যিই তো মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে সিবিআই গ্যালারি শো করবে, তা সত্ত্বেও মানুষ মামলা করছেন যে সিবিআই তদন্ত। একটা ছোট্ট উদাহরণ রাখি, সেই দিনও সম্ভবত তন্ময় স্টুডিওতে ছিল, কালীগঞ্জের ভোটের ফলাফলের দিন ওই ছোট্ট 9 বছরের মেয়েটা তামান্না মারা গেল। আমি বলছি সবাই, আমি তৃণমূলের প্রতিক্রিয়া আমি বলবো অত্যন্ত সেই দিনের প্রেক্ষিতে তৃণমূলের বোমাতে মারা গেছে, তৃণমূলের যারা অন্তত স্টুডিওতে এসেছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন। এই মেয়েটির মা মূল যাদের অভিযোগ তারা তো চিনতেন, মানে লোকালিটির তারা লোক, সেই মূল অভিযুক্ত এখনো গ্রেফতার হননি। তাহলে কি করে তামান্নার মা ভরসা রাখবেন যে রাজ্য পুলিশ তাকে সুবিচার দিতে পারবে? বাধ্য হয়ে সম্ভবত মামলা করেছেন তিনি হাইকোর্টে, আবার সিবিআই চেয়ে। আমি বলছি যে এইটা কোথাও একটু তন্ময় প্রশাসনকে দলের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ জায়গাটা কেন প্রতিষ্ঠিত করা যাচ্ছে না? না, যেটা আপনি বলছেন বা যেটা জয়ন্তদা বললেন, আমি একটা ব্যাপারে একমত। উনি একটা সংস্কারের কথা বললেন, সামাজিক মূল্যবোধের যে অবনমন ঘটেছে সেই কথা বললেন। আমি অনেকবার এরকম এই স্টুডিওতে এসেই এগুলো বলার চেষ্টা করেছি। রাজনৈতিকভাবে এই আলোচনাগুলো পরিসর এখন কমে এসছে, আমার মনে হয় এই পরিসরটা বলেছেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, এই পরিসরটা থাকা প্রয়োজন আছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা বলছি যে রাজ্য পুলিশ এটা করছে না, রাজ্য পুলিশ ওটা করছে না, ঠিক আছে, একটা সিস্টেম আছে, সেই পিরামিডাল স্ট্রাকচারে, পাওয়ার স্ট্রাকচারে নিচের লেভেলের কিছু না হলে তার উপরে যেতে হয়। যেমন ওনারা আইনজীবী জানেন যে লোয়ার কোর্টে না হলে হায়ার কোর্টে এবং তারপরে অ্যাপেক্স কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রেও বারবার যখন কথা উঠছে যে এই জীবন কৃষ্ণ না হরে কৃষ্ণ, সে যিনিই হন, তার দুর্নীতির তিনি যদি করে থাকেন তার দায় মেটানো, আমি বলছি তোমাদের বিধায়ক, আমি শেষ করে নি, তো তার দায় আমার বা আমার দলের নয়। কিন্তু বিষয়টা দলের বিধায়ক দুর্নীতি করলে দায় দলের নয়। আমি আসছি আমাকে একটু শেষ করে। এবার আমার বক্তব্য হচ্ছে এই ইডি আবার একটা যেটা দেখানো হলো যে মোবাইল ছুঁড়ে ফেলছে, এই মোবাইলগুলো তো বোধহয় আগে সিবিআই কাস্টাডিতে যখন ছিল সেগুলো ছিল, তো তার সমস্ত তথ্য সেই সময় বের করা যায়নি, তারপরে আবার সেই তথ্যটা এলো। দ্বিতীয় কথা হচ্ছে, যদি তন্ময় জীবন কৃষ্ণের দায় ঝেড়ে নেয়, আমি বলছি যে রাজস্বীও দেখবো স্টুডিওতে বসে ব্রিজভূষণের দায় ঝেড়ে নেবে। তাহলে কেন বিজেপি সাংসদ বলো? দলে টিকিট দিয়ে নির্বাচিত সাংসদের দায় দলকেই নিতে হবে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে। একটা কথা তো স্বীকার করবেন যে তৃণমূল কংগ্রেসের যে যে নেতার বিরুদ্ধে দুর্নীতি এসেছে তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই দল ব্যবস্থা নিয়েছে, কিন্তু আপনি বলুন আমি শেষ করে নিই। উল্টো দিকে দাঁড়িয়ে আজকে বিজেপি বলছে যে তৃণমূল দুর্নীতি করেছে এবং তারা এই করেছে, তারা একজনের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিয়েছেন দেখাতে পারছে? আমি নাম বলে দিচ্ছি, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, ব্যবস্থা সরকারি এজেন্সি নেবে। আরেকটা কথা, দায় উনার না, দায় উনার নয়, দলের নয়, এটা তন্ময়দা একদম ঠিক কথা বলে, সেটা মানতে হবে। তো 294টা বিধানসভা আসনে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দেবেন, দায় এই কথা যে বলেছিল তার, দায় এই কথা যে বলেছে তার, 294টা আসনে যে প্রার্থী, যে নিজেকে বলেছে দায় একমাত্র তার, দায় আর কারণ নয়। দায় যে বলেছিল যে প্রধানমন্ত্রী যিনি এই কয়েকদিন আগে এসে বলে গেছেন যে কোথাও দুর্নীতি হবে না, না খাউঙ্গা না খানে দোঙ্গা, সেইখানে যখন তার ওই মানে শুভেন্দুবাবুর মতন নেতাকে পাশে বসিয়ে বলছেন, তার মানেটা দাঁড়ায় যে সির্ফ मैं খাউঙ্গা किसी को नहीं खाने दूंगा। তাহলে সেটা আরেকটা কথা, এখানে আরেকবার এখানে আমি একটা লাইন বলে শুধু শেষ করছি। এখানে কথা উঠলো যে ওই আরজিকর সম্বন্ধে, সুমনদা এই স্টুডিওতে ওই যেখানে জয়ন্তদা নজরুলবাবু বসে আছেন ওইখানে কাকু কাকিমা বসেছিলেন, আমরা এখানে বসেছিলাম, ওখানে বসে কাকিমা স্বীকার করেছিলেন যে অগ্নিমিত্রা পাল এবং সজল ঘোষদা না থাকলে এটা কিন্তু আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো।
একদম ঝাঁপিয়ে পড়ে সেদিন যদি এরা দুজন না থাকতো এই কেসও কিন্তু উঠতো না, একদম অতলে চলে যেত। তাই বারবার করে আমাদেরকে এরকম ভাবে সেটিং তত্ত্ব খাড়া করে এই কেস যদি বিজেপি না কাছে যাব, কিন্তু তার আগে একেবারেই ঠিক বলেছে, কিন্তু রাজশ্রী যে নামটা বললো না সেটা হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। এই তিনজনের নামই এই চেয়ারে বসে বলেছিলেন তারা। কিন্তু আমি এখান থেকে দ্রুত আমার পরের প্রতিবেদন, সেটাও দুর্নীতি নিয়ে, যে ইডি হেফাজতে আছেন আর একটার পর একটা সেই দুর্নীতির অভিযোগ সামনে আসছে। দেখুন, এ যেন ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। একজন বলছেন খাম ভর্তি টাকা ছিল, আর একজনের দাবি না না টাকা না। কখনো খামে ছিল বাবার শ্রাদ্ধের কার্ড, কখনো ছেলের পৈতের আমন্ত্রণ পত্র। ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাটকীয় জীবনপঞ্জির মতোই তাকে নিয়ে তার পরিচিতদের দাবি ঘিরেও নানা নাটক। যেমন এই ব্যক্তি শান্তনু রায়, সাঁইথিয়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, তার কাছ থেকে নাকি প্রায়ই টাকা ভর্তি খাম পৌঁছে যেত জীবনকৃষ্ণ সাহার ডেরায়। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর শান্তনু রায়ের এক সময়ের সহযোগী, বর্তমানে বিজেপির বীরভূম জেলা কমিটির সদস্য গৌর হালদার। তখন আমার একজন রাজনৈতিক সহকর্মী ছিলেন শান্তনু রায়, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন খামে বন্দি করে দিত, আমি দিয়ে আসতাম জীবন সাহাকে। খামে টাকা পয়সা থাকতো মনে হয়, ওখানে গিয়ে বুঝতাম যে হ্যাঁ এখানে চাকরির লেনদেন হয়। সালটা 2018। সেই সময় গৌর হালদার ও শান্তনু রায় দুজনই তৃণমূলে ছিলেন। অভিযোগ, সেই সময় প্রায়ই তাকে জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে পাঠাতেন শান্তনু রায়। পৌঁছে দিয়ে আসতে হতো খাম, ব্যাগ। 4 থেকে 5 বার আমি গেছি। কোথায় গেছেন? জীবনকৃষ্ণ সাহার বাড়ি আন্দি। কিসের টাকা সেটা জানতেন? তারপরে হ্যাঁ চাকরি। যদিও জীবনকৃষ্ণ সাহার বাড়িতে টাকা ভর্তি খাম পাঠানোর দাবি পুরোপুরি নস্যাৎ করেছেন তৃণমূল কাউন্সিলর শান্তনু রায়। তার দাবি, তিনি খামে করে নানা রকমের কার্ড পাঠাতেন। না না না, খামে কোনো সময়ই টাকা থাকতো না, এটা ভুল ধারণা। বিভিন্ন সময়ে বিভিন্ন যে সমস্ত অনুষ্ঠানগুলো হতো তার আমন্ত্রণপত্র থাকতো। আমার বাবার শ্রাদ্ধের নিমন্ত্রণ সেই খামেই গেছে। গৌর হয়তো 2 বার, আমার ছেলের পৈতের কার্ডটা গৌর হালদার দিতে গেছিল। বিরোধী রাজনৈতিক দল তো ফায়দা তোলার চেষ্টা করবে। আমন্ত্রণপত্রটাকেও তারা খাম ভাববে, তারা টাকা ভাববে, টাকার খাম ভাববে। ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও ইডি স্ক্যানারে রয়েছে তৃণমূল বিধায়কের আত্মীয় পরিচিতদের নামে থাকা একাধিক সম্পত্তি। যেমন বীরভূমের সাঁইথিয়া স্টেশন রোডের ওপরে 4500 স্কোয়ার ফিটের এই 4তলা শপিং মল। যে জমিতে এই শপিং মল, সেই জমির মালিক সাঁইথিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার স্বামী সুব্রত সাহা। এই মায়া সাহাই সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার পিসি এবং সুব্রত সাহা পিসেমশাই। জীবনকৃষ্ণ সাহা তার আত্মীয়দের নামে বিভিন্ন জায়গায় সম্পত্তি, কিন্তু তার মধ্যে স্ক্যানারের মধ্যে রয়েছে তার পিসিও, এবং সেক্ষেত্রে তার পিসির যে একটি স্বামীর নামে যেমনটা জানা যাচ্ছে, এই যে জায়গা প্রায় 4500 স্কোয়ার ফিটের একটি জায়গা, এবং সেই জায়গা একটা 4তলা শপিং মল তৈরি হয়েছে। এখানকার ল্যান্ডলর্ড উনি সুব্রত সাহা, যত সম্ভব মায়া সাহার হাজব্যান্ড। এটা তো 3 বছর হয়ে গেল। যে ল্যান্ডলর্ড আছে উনিও মাঝে সাঝে আসে, তাছাড়া ওনার ছেলে আসে। এখানে জীবন সাহা না, শুধু নামই শুনেছি, মানে এমনি নিউজে নাম শুনেছি, এছাড়া কোনো কিছু চাই। বৃহস্পতিবার জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে প্রায় 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আদালতে যে নথি জমা পড়ছে সেখানে বলা হচ্ছে জীবনকৃষ্ণ সাহা তার যে বিভিন্ন জায়গায় বেনামে একাধিক সম্পত্তি কিনেছে, জমি কিনেছে, এবং সেটা হচ্ছে অনেকের নামে, তার মধ্যে আপনার নাম রয়েছে। আপনি তো ওনার পিসি হন, এবং গোটাটাই বলছে ক্যাশে কেনা হয়েছিল বেশিরভাগটাই। না, এটা মিথ্যা। আমি ওর সঙ্গে ওইসব ব্যাপারে নাই। ইডি এসেছিল কি না, ওটা জিজ্ঞাসা করেনি, এমনি আমার বাড়ির তলব পড়েছে, তারপরে এই বাড়ি যেটা বাস কোটি তার জন্য জিজ্ঞাসা করেছে, তারপরে ওই এম বাজারে ওইটা জায়গাটার জন্য জিজ্ঞাসা করেছে, আর লজের জন্য জিজ্ঞাসা করেছে। এইগুলোই আমার কাছে জেনেছে, কি করে কিনলে, কি করে কি হলো। শুধু শপিং মলই নয়, সূত্রের খবর ইডির স্ক্যানারে রয়েছে এই সুবিশাল লজও, মৌচাক রেসিডেন্সিয়াল লজ। 37টি ঘর বিশিষ্ট এই লজের মালিকও জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার স্বামী সুব্রত সাহা। এটা আপনার ডিটু সাহা, সুব্রত সাহা, ওটা যিনি ওনার মিসেস কাউন্সিলর, ওনারই কাউন্সিলর, ওনার হাজব্যান্ড আছেন দেখাশোনা করার জন্য। যদিও এই সম্পত্তি পুরোপুরি তার নিজের টাকাতেই বলে দাবি করেছেন জীবনকৃষ্ণ সাহার পিসেমশাই। এইটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা বনেদি বড়লোক বলা চলে, কোনো লেনদেন নেই। জীবনকৃষ্ণ সাহার সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই, আত্মীয় সম্পর্ক ছাড়া কোনো লেনদেন হয় না। নিয়োগ দুর্নীতিতে বা চাকরি দেওয়ার ক্ষেত্রে তার যে ভূমিকাগুলো উঠে এসছে এখন, সেগুলো জানতে না? সেগুলো জানতে মানে পেপারে বা টিভিতে দেখে বলেছি। আপাতত জীবনকৃষ্ণ সাহা সিবিআই হেফাজতে। তাকে জেরা করে চাকরি বিক্রি রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে তারা।
পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, তন্ময় বলে দিয়েছে দল দায়িত্ব নেবে না। আমি একটা ফেসবুক পোস্ট পড়ছি, খুব ইন্টারেস্টিং। সিপিএমের কোনো প্রতিনিধি থাকলে আরও ইন্টারেস্টিং হতে পারত। সিপিআইএম মানেই দুর্নীতির আঁতুড়ঘর। 2009 সালে বাম আমলে শিক্ষা দুর্নীতি চরম শিখরে পৌঁছে গেছিল। সিএজির অডিট রিপোর্টে ধরা পড়েছে সেই দুর্নীতির নীল নকশা। এরপরও সিপিআইএম কোন মুখে মানুষের কাছে ভোট চাইতে যাবে? লজ্জা থাকলে নতমস্তকে নিজেদের ভুল স্বীকার করে নিক তারা সাধারণ মানুষের কাছে। এটা একজন লিখছেন 24শে মার্চ 2023। আপনাদের মনে থাকবে 2023 সালের 17ই এপ্রিল, মানে 1 মাস ঘুরতে না ঘুরতে সিবিআই শিক্ষা দুর্নীতির অভিযোগে যে পোস্টটা যিনি লিখেছেন তাকে গ্রেফতার করেছেন। তার নাম জীবন কৃষ্ণ সাহা। নজরুলদা, দেখুন, জীবন কৃষ্ণ সাহা তো অল্পই লিখেছে। এই যে আপনি এখনই ফুটেজ দেখালেন যে প্রিন্সিপালের সিকিউরিটি বলছে যে আমাকে এখানে পাঠিয়েছে দিদি, এবং আপনাদের কারোর কাছে ফোন নাম্বার থাকলে ফোন করে নিন। সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতির জন্য, গ্রেপ্তার করেছে। কিন্তু আমাদের প্রশাসনের কি উচিত ছিল না যে দিদির নাম করে তাকে বলতে কে শিখিয়েছে? তাহলে তাকে কি ধরা যেত না? 1 নম্বর। আপনারা আজকেই ফুটেজ দেখালেন যে আমাদের একজন মন্ত্রী বা মেয়র তিনি বলছেন যে এরকম আমাকে একজন সিবিআই অফিসার বলেছেন যে আমাদের কিছু করার নাই, দিল্লি থেকে ফোন আসে, আমাদের যেতে হয়। তাহলে আমাদের সরকারেরও এবং কেন্দ্রের সরকারের কি উচিত নয় যে ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদ করে কোন সিবিআইয়ের অফিসার বলেছেন এবং সেই সিবিআইয়ের অফিসারকে জিজ্ঞেস করা যে দিল্লি থেকে কে ফোন করেছে? যদি সত্য হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যদি মিথ্যে হয় তাহলে সেই সিবিআই অফিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর যদি ফিরহাদ হাকিম মিথ্যে কথা বলে থাকে তাহলে সেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদি নেওয়া হয় তাহলে এরকম কথা বলা হবে না। জীবন কৃষ্ণ সাহাও এরকম কথা বলতে সাহস করতে পারে। বেশ, আমি দ্রুত আমার পরের ইস্যুতে যাওয়ার আগে আবার বলছি, তন্ময় বলেছে দল দায়িত্ব নেবে না। নেবে কি করে? তার কারণ জন্মদাতা পিতা যার দায়িত্ব নিচ্ছেন না, বলছেন যে কেন ওকে জামিন দেয়া হলো, সম্পত্তি নিয়ে, নিজের বোন এবং পুত্রের সম্পত্তি নিয়ে নিজেই কটাক্ষ করছেন। কি বলেছেন জীবন কৃষ্ণ সাহার পিতা? দেখুন, রিট করা দরকার আছে। বহু সম্পত্তি করেছে মায়া সাহা, একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে ওই কি বাজার, ওটা এম বাজার, জানে এডিরা? জানে না। তারপরে আমার জায়গাটা তো বেনামি কিনে রেখেছে, আমার জায়গা, আমার বিশটা ওই যেখানে মায়া সাহা বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামি কিনে আর সালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছিল। নাম এমএলএ হয়েই তো করলো। জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে পুত্র আমি তো থাকতে পারবো না যদি কিছু না হয়। ছেলের দুর্নীতির খোঁজ দিচ্ছেন বাবা। কিন্তু আমি এখান থেকে আমার পরের ইস্যুতে যাব, যেটা অত্যন্ত নিন্দাজনক। এ নিয়ে কোনো দ্বিধা নেই আমাদের। বিহারে একটা ভয়ঙ্কর খারাপ ঘটনা ঘটেছে। যিনি করেছেন, যারা বলেছেন, নিঃসন্দেহে কঠোরতম শাস্তি দাবি করছি আমরা। কিন্তু সেই ঘটনার অজুহাতে এখানে প্রদেশ কংগ্রেস অফিসে কার্যত গুন্ডামি চালালো বিজেপির এক নেতা। আমি ঘটনাটা দেখাবো, তারপর একেবারে সরাসরি এই ইস্যুতে আসবো। দেখুন, বিহারের ঘটনা টেনে প্রায় 500 কিলোমিটার দূরে কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে তাণ্ডব চালালো বিজেপি। রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে ঘটা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাকেশ সিং। পোড়ানো হলো কংগ্রেসের পতাকা, ভেঙে তছনছ করে দেওয়া হলো কংগ্রেস নেতাদের ব্যানার, প্ল্যাকার্ড। বিহারে কংগ্রেসের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালিগালাজের প্রতিবাদে এই তাণ্ডব চালায় বিজেপি। কংগ্রেস অফিসের ভিতরে থাকা কর্মীরা মেন গেট বন্ধ করে দিতে গেলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। कांग्रेस के दफ्तर में हम लोग आए हैं और ये जताने के लिए आए हैं, कांग्रेस दफ्तर में आकर ये भारतीय जनता पार्टी का तोड़ो मत।
কংগ্রেসের অভিযোগ, প্রদেশ কংগ্রেস অফিস থেকে এন্টালি থানার দূরত্ব মাত্র 100 মিটার, অথচ পুলিশ আসে প্রায় 45 মিনিট পর। পুলিশকে খবর দেওয়ার 45 মিনিট বাদে পুলিশ ঢুকেছে। বিজেপি নেতা রাকেশ সিংকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে বিকেলে মৌলালী মোড় অবরোধ করে কংগ্রেস। তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। রাহুল গান্ধীকে ভয় পেয়ে গিয়ে এরা লুকিয়ে এসে চোরের মতো পার্টি অফিস ধ্বংস করে দেওয়া। গান্ধীকে ভয় পেয়ে গেছে 2019, 2024 হরিয়ানা, মহারাষ্ট্র ভোট চুরি করে যে জিতছে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে। বর্বর দল একটা। বিজেপির হামলার প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। বিজেপি দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, পশ্চিমবঙ্গে কংগ্রেসের এমন দুরবস্থা হয়নি যেখানে কংগ্রেসের উপর যা খুশি তাই করা যাবে। পশ্চিমবঙ্গের কংগ্রেস যদি পাল্টা আক্রমণে নামে তাহলে বিজেপির নেতারাও অপমানিত হতে বাদ যাবেন না। হয়তো ইমোশনের বহিঃপ্রকাশ ঘটেছে। এখন কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে যে ধরনের মন্তব্য করা হয়েছে, এই ধরনের মন্তব্য রাজনীতিতে ভারতবর্ষের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর মাকে নিয়ে এবং প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের শব্দবন্ধ কেউ ব্যবহার করেছে বলে আমার জানা নেই। হামলার নিন্দা করে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূলও। অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে যেভাবে কংগ্রেস অফিসে এটা করা হয়েছে। আমরা এটা হচ্ছে বিজেপির সংস্কৃতি, বিজেপির কালচার। কংগ্রেসের কোন মিছিল থেকে প্রধানমন্ত্রীকে কি বাক্যালাপ করা হয়েছে, প্রধানমন্ত্রী সম্পর্কে বাক্য প্রয়োগ করা হয়েছে, তো তার সঙ্গে পশ্চিমবঙ্গে এসে কংগ্রেস অফিসটা ভাঙার তো কোনো জাস্টিফিকেশন নেই। বিজেপির হামলার প্রতিবাদে শনিবার বিধান ভবন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, আবার বলছি, দ্বিধাহীনভাবে বলছি যে এটা গুন্ডামি, এবং বিহারে যেটা হয়েছে সেই ঘটনায় আমি অজুহাত হিসেবে ব্যবহার করছি এবং বলছি যে স্বতঃস্ফূর্ত ভাবাবেগ, যে তত্ত্ব আমরা বারবার স্টুডিওতে বসে বছরের পর বছর বলি, ইমোশনের বহিঃপ্রকাশ বলে একটার পর একটা বেআইনি কাজ কখনো এ রাজ্যের শাসক কখনো দিল্লির শাসক করেন। এবং সুকান্ত মজুমদার, যিনি পেশায় অধ্যাপক, তিনি বলছেন যে ইমোশনের বহিঃপ্রকাশ। শ্রমিক ভট্টাচার্য, আমি তো আশা করেছিলাম যে একটা বিবৃতি হবে নিন্দে করে, কোথায়? আমি বলছি ঘটনা ঘটলো মারাত্মক, তারপরে নিন্দাটুকু নেই। মানে রাজনীতি থেকে চক্ষু লজ্জাটা কি ডাস্টবিনে ফেলে দিতে হবে? এবং সুমন, আমি খুব পরিষ্কার করে বলছি, এটা একটা গুন্ডামি, এটা রাজনীতি নয়, এটা কোনো আন্দোলন নয়, এটা সরাসরি আমি গুন্ডামি মনে করি। এবং রাকেশ সিং এমন একটা নেতা যাকে নিয়ন্ত্রণ করা কোনো রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব নয়, অতীতেও আমি বারবার দেখেছি। কিন্তু যেটা আমার কাছে দুর্ভাগ্য মনে হয়েছে যে কিয়া থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা প্রত্যেকে মানে এটা আবেগের বহিঃপ্রকাশ বলে চালানোর চেষ্টা করছে, যেটা গুন্ডামি, সেটা আবেগের বহিঃপ্রকাশ। যেদিন আপনাদের মুরলীধর স্ট্রিটে মানে তৃণমূল আক্রমণ করেছিল, আমরা দার্থহীন ভাষায় নিন্দা করেছিলাম, আপনারা তখন তো বলেননি যে তৃণমূলের বহিঃপ্রকাশ মানে আবেগের বহিঃপ্রকাশ, আপনারা তো বলেননি। কারণ সঠিকভাবেই বলেননি, কারণ তৃণমূল সচেতনভাবেই আপনাদের ওখানে ইট পাটকেল ছিঁড়েছিল, সেন্ট্রাল ফোর্স নামাতে হয়েছিল। আজকে একই অবস্থা আপনাদের মানে কংগ্রেস অফিসে। এবং আমি সবচেয়ে বেশি মানে অবাক হয়ে গেছি তৃণমূল কংগ্রেসের অবস্থান দেখে। তৃণমূল কংগ্রেস কি করেছে? সাপের গালেও চুমু খেয়েছে, ব্যাঙের গালেও চুমু খেয়েছে। কেন আমি বলছি, মানে এই ঘটনাটা যখন ঘটলো তারপরে দ্রুততার সাথে এটা যদি তৃণমূল ভবনে ঘটতো, আমি নিশ্চিত ছিলাম 15 মিনিটের মধ্যে পুলিশ ব্যবস্থা নিত, রাকেশ সিং গ্রেপ্তার হতেন, বা যারা ভ্যান্ডালিজম করেছে একটা পার্টি অফিসে গিয়ে তাদের গ্রেপ্তার করতেন। তৃণমূল কংগ্রেস চুপ করে দেখছে কেন? প্রশাসন কোথায় ছিল? কেন মানে আধা ঘন্টা 40 মিনিট পরে প্রশাসন গিয়ে হাজির হয়েছে? একেবারে কলকাতার বুকের মধ্যে ঘটনাটা ঘটেছে। এবং একই সাথে আমি এটাও বলতে চাই যে রাজনৈতিক সংস্কৃতি কংগ্রেসও কিন্তু একটা ভালো দেখাতে পারেনি। কারণ বিহারে যেভাবে প্রধানমন্ত্রীকে মন্তব্য করা হয়েছে সেটা অত্যন্ত নিম্নমানের রাজনীতির পরিচয় কংগ্রেস। নিম্নমানের রাজনীতি। এবং কংগ্রেসের সেখানে যখন এটা বলা হচ্ছে, পতাকা মঞ্চ থেকে বলা হচ্ছে, পতাকা হাতে কংগ্রেস সমর্থকরা উপস্থিত ছিলেন, ফুটেজে দেখা যাচ্ছে। আমি নিশ্চয়ই আপনি এরপরে আরেকটাই শুনতে যাবেন যে ভাষায় মানে আমি যাব
কিন্তু আমি বলছি রাজস্বী, কল্পনা করো এখানে তো এখনো তোমরা ক্ষমতার ধারে কাছে আসোনি, ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। আজকে আমি ধরে নিচ্ছি ক্ষমতায় থাকলে তার সঙ্গে প্রচুর বাহুবলী, প্রচুর গুন্ডা থাকে। আমি বলছি এরকম একটা বিজেপি পার্টি অফিসে হামলা হলো, একাধিক তোমাদের জেলার অফিসে হচ্ছে, সেখানে ধরা যাক অনুব্রত মণ্ডল বলে স্বতঃস্ফূর্ত জনরোষ, কি বলবে যে স্বতঃস্ফূর্ত জনরোষে বহিঃপ্রকাশ ঠিক হয়েছে? আপনি আচরি ধর্ম পরের শিখাও, এই ডেঞ্জারাস প্যান্ডোরার বাক্স খুলছে এই রাজ্যে। ভারতীয় জনতা পার্টি কোনোদিন হিংসার রাজনীতি বিশ্বাস করেনি, যে কারণে খুব পিসফুল ভোটিং বিজেপি কংগ্রেসের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, দিল্লি প্রত্যেকটা জায়গায় হচ্ছে। কেউ বলতে পারবে না যে এখানে জায়গায় আমি বলছি যে রাকেশ সিং এর একটা নিন্দা প্রস্তাব করতে পারলেন না শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। 2001 সাল কেন্দ্রে এনডিএ ওয়ান গভর্নমেন্ট, এই কংগ্রেস পার্টি বিজেপির 6 নম্বর মুরলীধর আক্রমণ করেছিলেন কিনা। বর্তমানে তৃণমূল কংগ্রেসে মুজাফফর খান আছেন, তিনি তখন প্রেস কনফারেন্স করে বলেছিলেন, বিজেপির সদস্য ছিলেন, এটা এই কাজগুলো করেছিল কিনা। ঘটনার পর নিন্দা বা বহিষ্কার বাদ দিন, নিন্দা হলো না। পরিষ্কার ভাবে বলছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি এই ধরনের তোমাদের কাজ কোনোদিন করেনি, কোনোদিন করবে না। রাজস্বী, তোমরা নিন্দা করতে পারছো না, পরিষ্কার। তোমাদের সাথে তৃণমূলের তফাৎ কোথায়? একজন ভোটার এইটা স্বীকার করে ভারতবর্ষে কি করে? ভারতবর্ষে বাক স্বাধীনতা আছে, এটা স্বীকার করতে হবে। না না, তোমরা ভারতবর্ষে বাক স্বাধীনতা আছে, এটা করা যায়। প্রধানমন্ত্রীকে মাফ করে দেওয়া যায়। যে ঘটনা নিয়ে সবাই বললে কেউ শুনতে পারবে না, যে ঘটনা থেকে এই ঘটনার সূত্রপাত দ্রুত সেইটাও দেখাবো। দেখুন, ভারত জোড়ো যাত্রার ধাঁচে এখন বিহারে ভোটার অধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী, সঙ্গে তেজস্বী যাদব। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে বিহারের নানা প্রান্ত ঘুরছেন রাহুল গান্ধী। বুধবার দারভাঙা দিয়ে যাচ্ছিল রাহুল গান্ধীর যাত্রা। বিচলি নামে একটি জায়গায় রাহুল গান্ধীকে স্বাগত সম্মান জানাতে মঞ্চ তৈরি হয়েছিল। সেই মঞ্চ থেকে কয়েকজন নরেন্দ্র মোদীকে মা তুলে গালিগালাজ করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই দেশজুড়ে প্রতিবাদে নামে বিজেপি। অভিযুক্ত কংগ্রেস নেতা বলে অভিযোগ করে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি জানান অমিত শাহ। ये घुसपैठिया बचाओ यात्रा जो उन्होंने बिहार में निकाली है, उसमें राहुल गांधी के स्वागत के मंच पर से नरेंद्र मोदी जी की स्वर्गीय माता जी के लिए अपशब्द बोलकर सबसे घृणित काम कांग्रेस के नेताओं ने किया है। राहुल जी ने जिस प्रकार से घृणा की स्तर बगैर की राजनीति की शुरुआत की है, उसकी और प्रधानमंत्री नरेंद्र मोदी जी की स्वर्गीय माता जी के लिए जो अपशब्द कहे गए, उसकी मैं हृदय से निंदा करता हूं। अभी शर्म बची है तो मोदी जी की, उनकी स्वर्गीय माता जी की और देश की जनता की जरूर माफी मांगे। যে ব্যক্তি গালিগালাজ করে তার মুখ ভাইরাল ভিডিওতে দেখা যায়নি, কারণ স্টেজের সামনের দিক ঝান্ডায় আড়াল হয়ে গেছিল। ভাইরাল ভিডিওতে কয়েকজনের মুখ দেখা যাচ্ছে, একজনের হাতে মাইকও দেখা যায়। যখন প্রধানমন্ত্রীর মা তুলে গালিগালাজ করা হয় তখন রাহুল গান্ধী সহ নেতারা এগিয়ে চলে গেছিলেন। বিজেপিকে কংগ্রেস চ্যালেঞ্জ করেছে, তদন্ত করে সামনে আনা হোক ওই ব্যক্তি আদতে কে, কোন দলের। किसने बयान दिया, किसका बयान है, इसकी जांच पड़ताल होना चाहिए। कोई नहीं चाहेगा, कांग्रेस का कोई व्यक्ति नहीं चाहेगा कि प्रधानमंत्री जी के कोई निजी परिवार पर किसी प्रकार का अपशब्द बोला जाए। ये कांग्रेस की संस्कृति नहीं है। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে কংগ্রেসের দপ্তরে তাণ্ডব প্রসঙ্গে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সত্য এবং অহিংসার সামনে মিথ্যে এবং হিংসা টিকতে পারে না। মারুন, ভাঙুন, যত মারধর ভাঙচুর করতে চাও করো, আমরা সত্য এবং সংবিধানকে রক্ষা করে যাব। এবিপি আনন্দ। সৌম্য, সত্যি কথা হচ্ছে সবাই অন্য দলকে রাজনৈতিক সংস্কৃতির জ্ঞান দেবে আর রাস্তায় নেবে, গুন্ডামি করবে, অসভ্যতা করবে। কি হয়েছে বিহারে? দেখুন, আমি পরিষ্কার একটা কথা বলি, যে সময়টা বেঁচেছে। দেখুন, সকালবেলা 11:30টার সময় চোরের মতো গেছে। আজকে আমাদের ছেলেরা শুধু অপেক্ষা করছে, আমাদের নেতৃত্ব একটা রেসপন্সিবল নেতৃত্ব, তারা
অপেক্ষা করছে। আজকে ভাবুন যে এর আগেও করেছে এই রাকেশ সিং একটা, তুমি খেয়াল করোনি, আমি রাজস্বীকে প্রশ্ন করলাম প্রদেশ কংগ্রেস অফিস ভাঙা নিয়ে, ও অন্য জায়গায় চলে গেল। তোমায় বিহার নিয়ে প্রশ্ন করলাম, তুমি প্রদেশ কংগ্রেসে চলে গেলে। দেখুন বলেছে তদন্ত করা উচিত বিহারের ঘটনায়। আমি বলছি একটা দেখা যাচ্ছে একটা মাস্তান, একটা মার্মোসেট চুরির দায় যুক্ত, একটা ড্রাগ পাচারে যুক্ত, সে একটা বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপি প্ররোচিত করছে, এসআইআর পারছে না, হারাতে পারছে না, রাহুল গান্ধীকে আটকাতে পারছে না, পার্টি অফিসে ভাঙতে হবে। খুব ধিক্কারযোগ্য ঘটনা, কিন্তু বিহারটারও নিন্দা করো। আমি নিন্দা করছি যদি প্রধানমন্ত্রীকে বলে থাকে, কিন্তু কথা যদি মানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপিকে দায়িত্ব নিতে হবে। এত বড় ঘটনা পার্টি অফিসে কোনোদিন কোন সুস্থ সংস্কৃতি বলুন। আজকে আমরা মহাত্মা গান্ধীর দল, আমাদের ভুলে যাবেন না, আমাদের দলে নেতাজিও আছে। আমরা যদি রাস্তায় নামি, আমরা যদি এক মিনিটের জন্য থাকবে না, এক মিনিটের জন্য থাকবে না, আমরা ছেলেদেরকে, তার মানে কি নো নো অনেক কথা বলেছে, অনেক কথা বলেছে। উই রেজিস্টার্ড আওয়ার ভয়েস, উই রেজিস্টার্ড আওয়ার ভয়েস। গুন্ডা দিয়ে কি মনে করেছে? গুন্ডা দিয়ে ভয় পাবে? গুন্ডা দিয়ে ভয় পাবে আমাদের? হ্যাঁ, সেই গুন্ডা দিয়ে না ভয় পাবে, দুপক্ষই গুন্ডামি করবে। গুন্ডামি আটকানোর দায়িত্ব কার? দায়িত্ব প্রশাসনের, দায়িত্ব পুলিশের। পুলিশ ইচ্ছে করে দেরি করে গেছে, এই অভিযোগ উঠছে তন্ময়। না, পুলিশ ইচ্ছে করে দেরি করে গেছে এইসব অভিযোগ তুলতেই পারেন। কোনো কিছু হলে 45 মিনিট আমি প্রতিবেদনে দেখলাম। প্রথম কথা হচ্ছে যে ঘটনা ঘটেছে, একটা ঘটনা যেখানে এক মিনিট, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। এই কথা, এই যে বিজেপির একটা খারাপ সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে দিদি বলেননি, আমরা এখানে শাসন করছি, আমরা শাসনকালী সব বুঝলাম, কিন্তু আমি বলছি এখনো পর্যন্ত পুলিশ শুধু তখন দেরি করেছে তা নয়, কেন এই বিজেপি নেতা যে গুন্ডামি করেছে এখনো গ্রেফতার হবে না? এই প্রশ্ন উঠবে না? আমি এখান থেকে এই খারাপ কথার এর কোনো শেষ নেই। আমি দুটো উদাহরণ দেব যেটা আরও শিউরে উঠবেন। মহুয়া মৈত্র, তিনি যে শব্দটা বলেছেন, আমি বলছি প্রতিবেদনে দেখে নিন, তারপর জয়ন্ত এবং অন্যান্য বক্তাদের কাছে আসবো। দেখুন, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। বিধানসভা ভোটের আগে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল বিজেপির সংঘাত আগেই সপ্তমে পৌঁছেছে। এই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। মহুয়া মৈত্রর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় এফআইআর করা হয়েছে। একজন সাংসদ হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কাটার কথা বলতে পারে? যদি কোনোভাবে কোনো অনুপ্রবেশকারী বর্ডার টপকে চলেও আসে, আশ্রয় প্রশ্রয় কে দিচ্ছে? আশ্রয় প্রশ্রয় তো তৃণমূল কংগ্রেস দিচ্ছে। অবিলম্বে মহুয়া মৈত্রর গ্রেপ্তার আমরা চাই, আইনানুগ ব্যবস্থা চাই। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে অমিত শাহ সম্পর্কে বেফাঁস ও বিতর্কিত মন্তব্য করলেন মহুয়া মৈত্র। অমিত শাহ সম্পর্কে মহুয়া মৈত্র যা বলেছেন এটা মূলত মানে একজনের নাম, মানুষের হৃদয় থেকে ওনার নাম বাদ যাবে এইটা বলতে গিয়ে প্রতীকীমূলক বাক্য গঠনে কর্মধারয়, অব্যয় এবং সমাস এইটার প্রয়োগের একটা টেকনিক্যাল ত্রুটি, মানে এটার সঙ্গে কোথাও ফিজিক্যালি মুন্ডু কেটে আনা, মাথা কেটে আনার কোনো সম্পর্ক নেই। এটা প্রতীকী ব্যবহারে দেখবেন হেড অফ দ্য স্টেট, হেড মানে ওটা প্রতীকী, মানে প্রধান, মাথা না। এই ঘটনায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রদ্যোৎ সরকার, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি তন্ময়ের সামনে একটা এক্সপেরিমেন্ট রাখছি, সেটা হচ্ছে ঠিক কুণাল ঘোষ যেটা বলছিলেন, হেড অফ দ্য স্টেট, স্টেট বাদ দিন। আমি বলছি এই অমিত শাহর জায়গায় তন্ময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বলে বাক্যটা উচ্চারণ করো তো অন ক্যামেরা, পারবে? না, প্রথম কথা হচ্ছে না বলো বলো বলো, প্রথম কথা হচ্ছে আগে বলেনি যে এইটা বলতে পারবে না। ইনফ্যাক্ট তন্ময় বলতে পারলো না, এটা আমি খুশি, বলবো না, একদমই বলবো না, এটা আমি খুশি এই জন্যই যে ওর রুচিটা এই জায়গায় নামেনি। প্রধানমন্ত্রীর টেবিলে অমিত শাহের মাথা কেটে রাখা উচিত। আমি বলছি এইটার তুমি অন্য কোনো নাম বসিয়ে বলতে পারবে না, নিন্দা তো করতে পারবে যে কোনো মানুষ, সেটা প্রধানমন্ত্রী হন বা একজন রাস্তার মানুষ হন। আমি বলছি তার মাথাটা কেটে রেখে দেওয়া, সেটা যেভাবেই যে অর্থে বলে তখন সেটাতে পরে আসছি। এই শব্দ চয়ন নিয়ে আমি পরিষ্কারভাবে বলছি এই শব্দ চয়ন ভুল ছিল। এইবার আমি বলছি এই শব্দ চয়ন যদি এই রাজ্যের বিরোধীরা কেউ করতো, সে এতদিন মানে সে এতদিনে ক ঘন্টার মধ্যে জেলে যেত। আমি কি বলেছি সুমনদা, দলের অফিসিয়াল মুখপাত্র হিসেবে এটা বলেছি যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছেড়ে দিন, আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন। আমি বলছি যে একটা সাধারণ মানুষ, নাগরিকও, তার ক্ষেত্রেও এই শব্দ চয়ন যদি বক্তব্য আছে, এটা ঠিক ভুলের বিষয় নয়। না তন্ময়, এক সেকেন্ড, ঠিক ভুলের বিষয় নয়। এই রাজ্যের সমস্যা কি জানেন, সেটা হচ্ছে তন্ময় একটা অংশ বলবে, একটা অংশ বলবে না। এই মাত্র সৌম্য বিহারের ঘটনাটার নিন্দা করা বা ওইটা গ্রেফতার বললো না, শুধু প্রদেশ কংগ্রেসটা বলছি। আমি রাজস্বী নিঃসন্দেহে রাজস্বী অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে মহুয়া মৈত্র দ্রুত গ্রেফতার দাবি করেছে, কিন্তু পাশাপাশি রাকেশ সিংয়ের গ্রেফতারের কথা বললেইও চিরবিরিয়ে উঠবে। সমস্যাটা এইখানে যে আয়নার একটা অংশ আমরা দেখি, অন্যটা দেখি না। আপনাদের মনে থাকবে যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন, 2017 সালে ঠিক এই রকমের একটা মন্তব্য নিয়ে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন হয়েছিল, সেদিনও বিশ্বনাথ চক্রবর্তী ছিলেন। নভেম্বর মাস, আপনাদের মনে থাকবে দীপিকা পাড়ুকনের সেই পদ্মাবত রিলিজ করলো। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাবে প্রবল আন্দোলন, একেবারে রাস্তায় নেমে পড়ল বিজেপি। এই ছবিকে তখন সমর্থন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন? সঞ্জয় বনশালী সহ গোটা টিমকে এই রাজ্যে আমন্ত্রণ জানালেন এবং বললেন অন্য কোনো রাজ্যে এই ছবি যদি মুক্তি না পায়, পশ্চিমবঙ্গে এই ছবির প্রমোশনের বিশেষ ব্যবস্থা করা হবে। সঙ্গে সঙ্গে হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু, যাদের স্মৃতি পরিষ্কার, এক্ষুনি মনে পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক একই সুরে একটা কুৎসিত তুলনা করলেন, যেটা আমি আবার বলছি, এখনও তো রাজনৈতিক দলের সঙ্গে 100 মাইলের তফাৎ আমার আছে, সেই জন্য উচ্চারণ করতে পারবো না। কি বলেছিলেন সেই আমু, সেই বিজেপি নেতা, দেখাবো। मुझे पता चला ममता बनर्जी कह रही हैं संजय लीला बंसाली आप आओ, कलकत्ता में आओ, हम आपका स्वागत करेंगे, वेलकम करेंगे। मैंने कहा ये भोंड सी है, ये राघवों का गांव है, ये रामचंद्र जी के भाई लक्ष्मण का गांव है, और लक्ष्मण जी ने स्वरूपनखा के साथ क्या किया था ये मुझे कहने की आवश्यकता नहीं है। क्या मुझे कहने की आवश्यकता है? ये जो लक्ष्मण ने काम किया था आप करोगे कि नहीं करोगे? নাক কাটার কথা বলেছিলেন সেই দিন পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। কি প্রতিক্রিয়া দিয়েছিলেন সেটাও দেখাবো। পার্থ চট্টোপাধ্যায় প্রথমে। নেত্রী সম্পর্কে যে ভাষায় যে কুবাক্য প্রয়োগ করেছে তা ভাষার অযোগ্য, ক্ষমার অযোগ্য। হয় তিনি ক্ষমা চান, নাইলে সারা বাংলার মানুষ তার উপরে নজর রাখবে এবং যথাযথ প্রতিবাদ করবে। এবার অনুব্রত মণ্ডল, যিনি কিছুদিন আগে এক পুলিশ কর্তার মা এবং স্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করেছেন, তার সেই সময় প্রতিক্রিয়া কি ছিল? হরিয়ানার কোন জেট দিদিন নাকি নাক কেটে দেবে, সুরকোনাকা করে দেবে। হায়রে মূর্খ বিজেপি,
এখান থেকে বলা সোজা, পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলা সোজা নয়, হরিয়ানাতে বলে সোজা। এখানে বললে তো জিভটা কেটে নেবে মানুষ। আমি জয়ন্তর কাছে আসবো। আমি বলছি যে আপনি আচরি ধর্ম পরেরই শিখাও, আর প্রত্যেকে নিজেরা বলছেন আর আঙুলটা উল্টো দিকে নিশানা করছেন। সুমন, তুমি তো পরপর অনেক রাজনৈতিক নেতার বক্তব্য শোনালে। আমি ভাবি যে রাজনীতি যারা করেন তারা এত অবিমৃষ্যকারী হন কি করে? এই সব কথার কি প্রভাব সাধারণ মানুষের মনে পড়ে তারা কি একবারও ভাবেন না? পরে একটা ভোট, এরা রাজনীতিবিদ। আচ্ছা, রাজনীতিবিদ মানে কি শুধু বাহুবলী হতে হবে, কুকথার বর্ষণ হতে হবে? আমার মনে আছে প্রিয়রঞ্জন দাসমুন্সী আমাদের ছোটবেলায় লেকচার দিতেন, আমরা দাঁড়িয়ে শুনতাম। তিনি কিন্তু একটা খারাপ কথা বলতেন না, আমরা তখন ছাত্র, আমরা কিন্তু তাদের বক্তব্য শুনতাম। এত ইস্যু আছে, আপনারা সেগুলো নিয়ে রাস্তায় নামুন। আজকে যে ভাঙচুরটা হলো এটার কি প্রয়োজন ছিল? কি পেলেন? কি ইম্প্যাক্ট, এক মিনিট, কি ইম্প্যাক্ট করলো সাধারণ মানুষের মনে? আপনার ভাবা উচিত ছিল। দ্বিতীয়ত, পুলিশও রাজনীতি করলো। পুলিশ কিন্তু জানতো না এটা হয় না। পুলিশ এই যে দেরি করে এলো মানে এই ভাঙচুরটাকে হতে তারা দিল, তারা অ্যালাউ করলো, কারণ তারাও বুঝে গেল যে রাজ্য সরকার বিভিন্ন কারণে এই যে নাকানি চোবানি খাচ্ছে। আরেকটা অংশ আছে জয়ন্ত, রাকেশ সিং নিজে পোস্ট করে গর্বের সঙ্গে জানালো যে আমি করেছি, তারপরও তাকে ধরা হলো না, আটকানো হলো না। মানে এই ইস্যুগুলোকে সরিয়ে দেওয়ার জন্য অ্যালাউ করা হলো, এটাও কিন্তু রাজনীতি। আমার খারাপ লাগে যে একটা খারাপ ঘটনাকে কিভাবে অন্য সবাই তারা মুখপাত্র বা প্রবক্তা হয়ে জাস্টিফাই করেন। আগেও হয়েছে, অমুক সালে হয়েছে। আমার আমি জাস্ট আপনি বলবেন আজকে বিহারের ঘটনা, আমি বলছি বিহারের ঘটনা, দিগ্বিজয় সিং দাঁড়িয়ে বলেছেন যে তদন্ত কে বলেছে প্রধানমন্ত্রীকে, আর আজকে বিজেপি এই বীরপুঙ্গব ঝান্ডা নিয়ে পার্টি অফিস দখল করলো, ভাঙচুর করলো। একটা নিন্দা শুধু আমরা বলেছি 24 ঘন্টা, পুলিশ কেন এখন অ্যারেস্ট করেনি? আমাদের ওখান থেকে হাফ কিলোমিটার দূরে নয় এন্টালি থানা, প্রতিদিন পুলিশ ওখানে থাকে, কেন আসেনি? এখন কটা বাজে? এখন কটা বাজে? এখন বলুন, 11:30 থেকে এখন পর্যন্ত এই তন্ময়না বড় বড় কথা বলে, এখন অ্যারেস্ট হয়নি কেন? উত্তর দিতে হবে। সৌম্যদা যখন বলছেন, যখন প্রধানমন্ত্রীকে র্যাবিস বলা হয়েছিল, যখন মদ কা সদাগার বলা হয়েছিল, পিছিয়ে যাও, আরো পিছিয়ে, আরো একটা খারাপ অংশ দিয়ে আজকে গ্রেফতারি, সেটাকে জাস্টিফাই করা যায়? সুমনদা, প্রথম কথা হচ্ছে, প্রথম থেকে আমি একই কথা বলে আসছি যে এই ধরনের রাকেশ সিং কখন অ্যারেস্ট হবে? টেল মি, রাকেশ সিং কখন অ্যারেস্ট হবে? বিজেপির হাতে তামাক খেয়ে যদি ব্যাপারটাকে এইভাবে করলে রাজনৈতিক মানে আমি বলছি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে যে কোন জায়গায় পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে। তার কারণ নিজেদের দলের কোনো নেতা অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা বাদ দিন, নিন্দাটা উঠে গেল। আমি বলছি রাজনীতি আর কতদিন এই চক্ষু লজ্জাহীন জায়গায় থাকবে? মানে ইকোনমিক্স একটা শব্দ আছে পলিটিক্যাল অলিগার্কি। তো অলিগার্কিতে যেটা হয় সেটা হলো যে সবার মধ্যে না একটা সাজুজ্য আছে। মহুয়াকে যদি কিছু মানে করবো না আমি, যেহেতু রাকেশের বিরুদ্ধে করবো কি করে? আমি আমার দলের মানে সরাসরি কয়েকদিনের মধ্যে দুটো ঘটনা, এইবার মহুয়ার বিরুদ্ধে আমি যদি ব্যবস্থা না নিতে পারি, যেটা একদম মনে করি আমি যে সরাসরি এফআইআর হওয়ার পরে ব্যবস্থা নেওয়ার মতন জায়গায় আছে, আমি যদি মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, রাকেশের বিরুদ্ধে নিতে পারবো না, অন্য দলের বিরুদ্ধে নিতে পারবো না। কিন্তু আমি যেটা বলছি যে বিজেপি পার্টি উইথ ডিফারেন্ট বলে, যে দল আলাদা সংস্কৃতির কথা বলে, সেই দলের নেতারা যারা আগামী দিনে পশ্চিমবাংলা শাসন করবে বলে দাবি করে, তারা আমাদের সামনে বিকল্প রাখতে পারলো না। তৃণমূলের মতনই তাদের অবস্থানটা আপনি যদি দেখেন, যে কার্যত এটাকে মান্যতা দিল যে এটা জনরোষ বলে, জনগণের স্বতঃস্ফূর্ত আবেগ বলে। জনগণের স্বতঃস্ফূর্ত আবেগ এইভাবে মানে আক্রমণ করা যায় একটা পার্টি অফিসে গিয়ে আক্রমণ? মুখ্যমন্ত্রী আবার আমি বলছি এই রাজ্যের ট্র্যাজেডিটা কি জানেন?
জেপি নাড্ডার কনভয় অ্যাটাকড হলে তখন রাজ্যের শাসক দল বলে স্বতঃস্ফূর্ত জনরোষ, উনি রাজ্যে কেন এসছেন তার জন্য মানুষ ইমোশনালি চার্জড হয়ে ওকে আঘাত করেছে। আজকে কংগ্রেস অফিস সম্পর্কে যারা গুন্ডামি করলো অফিসের মধ্যে ঢুকে, যাদের মুহূর্তে শুধু থামানো নয় গ্রেফতার করা উচিত ছিল, তাদের জাস্টিফিকেশন করার চেষ্টা হয়। আর অন্যদিকে আরেকজন বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর গলা কটার কথা। মানে কোন দিকে সাধারণ মানুষ যাবে বলতে পারেন?